আমন্ত্রণ ২১-এর রাতে আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন একজন বিশেষ উপদেষ্টা, যিনি দেশের আলেম ওলামাদের কাছে ভীষণভাবে সমাদৃত এবং জনপ্রিয়। তিনি ধর্ম উপদেষ্টা আফামা খালিদ হোসেন, যিনি একাধারে একজন ইসলামিক স্কলার, শিক্ষাবিদ এবং লেখক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি প্রথমে আজকে আলোচনায় যাবার আগে আপনাকে বলি, আজকে আমাদের আলোচনার বিষয় ইসলামপন্থীদের উত্থান এবং উগ্রবাদ। আমি সে আলোচনায় যাবার আগে একটি বিষয় উল্লেখ করতে চাই। সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বক্তব্য দিয়েছেন, আমি তার বক্তব্যটির কিছু অংশ একটু উল্লেখ করতে চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটা ষড়যন্ত্র চলছে, সে ষড়যন্ত্র হচ্ছে মধ্যপন্থার রাজনীতি, উদারপন্থার রাজনীতি, উদারপন্থী গণতন্ত্রকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতি নিয়ে আসার। এটি বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে। সেজন্য উদারপন্থী গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ইসলামপন্থী বা ডানপন্থীদের উত্থান বা উগ্রবাদ নিয়ে তিনি কথা বলেছেন, উদ্বেগ প্রকাশ করেছেন। আসলে একজন ইসলামিক স্কলার হিসেবে আপনি কিভাবে দেখেন এই বিষয়টি? ধন্যবাদ আপনাকে। উত্থান নিয়ে, ডানপন্থীদের বা ইসলামপন্থীদের উত্থান নিয়ে তিনি যে কথা বলেছেন, সেটা ওনার নিজস্ব দর্শন, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বলেছেন। আমি একজন নাগরিক হিসেবে ইসলামপন্থীদের এক প্ল্যাটফর্মে আসা অথবা ওনাদের উত্থানকে আমি ইতিবাচক দৃষ্টিতে দেখতে চাই। কারণ ইসলামপন্থী যারা আছেন আমাদের দেশে, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ওনাদের মধ্যে বিরোধ, মতদ্বৈধতা চরমে। আমরা 54 বছর যাবৎ তাদের পারস্পরিক খাতা ছোড়াছুড়ি আমরা দেখেছি, অসহিষ্ণু আচরণ দেখেছি। আমরা যখন দেখি যে একটি চেতনার, একটা আদর্শের অনুসারীরা তারা কাছাকাছি আসতেছেন, তাহলে এটাকে আমরা ইতিবাচক দৃষ্টিতে আমরা দেখতে চাই। কারণ এতে করে বিবিধের দুয়ার বন্ধ হয়ে যাবে, কাছাকাছি আসবে, একটা সম্প্রীতি, একটা সৌহার্দ্যের পরিবেশ তৈরি হবে। এবং ঝালকাঠির প্রখ্যাত দরবেশ, ইসলাম প্রচারক হজরত কায়েদ সাহেব হুজুর একটা কথা বলেছেন, ইত্তেফাক মাল ইখতিলাফ। মতভেদ, মতবিরোধ, ভিন্ন মত থাকবেই, এগুলো নিয়েই আমাদের ঐক্যের প্রয়াস চালাতে হবে। এই বৈচিত্র্যের মাঝে যে ঐক্যের সুর, এটা আমাদেরকে আশাবাদী করে তোলে। আমি কেবল ডানপন্থী বলে কথা নাই, সাংবাদিকদের মধ্যেও, পেশাজীবীদের মধ্যেও এই খাতা ছোড়াছুড়ি, একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার, এগুলো আমাদের স্থিতিশীলতা, সম্প্রীতি, সৌহার্দ্য, পরমত সহিষ্ণুতার আদর্শকে ব্যাহত করে। অতএব আমরা যখন দেখি যে ইসলামেরকে যারা ভালোবাসেন তারা যখন একটু কাছাকাছি আসতে চান, তাহলে এটা আমাদের বিরোধ, বিসংবাদকে তিরোহিত করে একটা সুন্দর ইতিবাচক পরিবেশ তৈরি হবে, আমরা এটা আশা করি। কারণ একই ধর্মের অনুসারীরা বা ধর্মীয় বিরোধ নিয়ে পৃথিবীর বহু দেশে বহু হানাহানি হয়েছে। এক আল্লাহ, এক রসুল, এক কোরআনুল করিম থাকা সত্ত্বেও এই যে পারস্পরিক বিরোধ রক্ত জড়িয়েছে, ইতিহাসে কালো অধ্যায় তৈরি হয়েছে। আমরা সবসময় এটাকে ভয় করি। অতএব আমরা যদি কাছাকাছি আসতে পারি, কেউ যদি কাছাকাছি আসতে চান এবং একটা সুন্দর সহমর্মিতামূলক পরমত সহিষ্ণুতা নিয়ে এগিয়ে আসতে চান, এটাকে ভালো চোখে দেখার দাবি রাখে। জি, আরেকটি বিষয় হচ্ছে উগ্রবাদ। ইসলামে উগ্রবাদের জায়গাটা কোথায় আসলে একটু যদি ব্যাখ্যা করতেন। এটা তো ইসলামিক স্কলাররা বারবার বলে আসছেন, ইসলামে উগ্রবাদের স্থান নেই। আমি আমার দেশে, এটা ল এনফোর্সিং এজেন্সিস অথবা হোম মিনিস্ট্রি এটা ভালোভাবে জানবেন, আমাদের গোয়েন্দা সংস্থারা ভালোভাবে জানবেন। আমার দেশে আমরা দায়িত্ব নেওয়ার পরে
কোনো উগ্রবাদী তৎপরতা আমরা লক্ষ্য করিনি। ভিন্ন ভিন্ন মত মানুষের থাকতে পারে, কিন্তু আমরা দায়িত্ব নেওয়ার এই 1 বছর অতিক্রান্ত হয়ে গেল, আমরা এই দেশে কোনো উগ্রবাদী তৎপরতা আমরা লক্ষ্য করিনি। তবে মানুষের ভিন্ন ভিন্ন মত থাকে, আমরা পরমতকে শ্রদ্ধার সাথে গ্রহণ করতে প্রস্তুত। জি, এবার একটু আপনার মন্ত্রণালয়ের দিকে একটু দৃষ্টি দিতে চাই। 2010 সালের আমরা জানি যে 36 লাখ টাকা একটি ছাপাখানা কিনে বিল করা হয়েছিল 2 কোটি টাকা। গত 15 বছরে ইসলামিক ফাউন্ডেশনকে দুর্নীতির একটি আখড়ায় পরিণত করা হয়েছিল, এ ধরনের অভিযোগ আছে, আপনি জানেন ভালো করে। আপনি বলেছিলেন যে আপনি যখন দায়িত্ব নিয়েছিলেন তখন বলেছিলেন যে আপনার মন্ত্রণালয়ে যদি কেউ দুর্নীতি করে সে বিষয়ে আপনি একটু শ্বেতপত্র প্রকাশ করবেন, এবং আমরা জানি যে গত 31শে জুলাই সেই শ্বেতপত্র জমা দেওয়ার একটি নির্ধারিত তারিখ ছিল। আচ্ছা, জি, সেই শ্বেতপত্র প্রকাশের কত দূর? আচ্ছা, ধন্যবাদ আপনাকে, খুব প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন। আমরা বিচারপতি, সাবেক বিচারপতি জনাব দস্তগীর সাহেবের নেতৃত্বে আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি এবং ওনারা কাজ শুরু করেছেন। নির্ধারিত সময়ের ভিতরে কাজ শেষ করতে পারেন নাই বলে আমরা ওনাদের সময়টা বর্ধিত করেছি। জি, এবং আমি ওনাদের সাথে বসেছিলাম, ওনারা পূর্ণোদ্যমে তদন্ত প্রয়াস চালিয়ে যাচ্ছেন। এটা যখনই রেডি হবে আমরা এটা প্রকাশ করব, এবং আইনের দিক বিবেচনা করে আমাদের প্যানেল লয়ার্স আছে, ওনাদের সাথে আলাপ করে প্রয়োজনে অ্যাটর্নি জেনারেলের সাথে পরামর্শক্রমে আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করব। সেটি প্রকাশ করতে কত সময় লাগতে পারে? যে আমরা 3 মাসের জন্য, এখন থেকে 3 মাসের জন্য সময় বৃদ্ধি করেছি। আমরা আশা করি আমাদের মেয়াদের ভিতরে আমরা এটা প্রকাশ করে এটা কার্যকর করতে সক্ষম হব। জি, আপনি সম্প্রতি একটি বক্তব্য দিয়েছেন যে হজ নিয়ে যদি কোনো দুর্নীতি ওঠে বা কেউ এই ধরনের অনিয়মের অভিযোগ ওঠে, আপনি তাকে ফাঁসি কাস্টে ঝোলানোর কথা বলেছেন, যেটি নিয়ে খুব আলোচনা হয়েছে। এ বিষয়ে একটু বলবেন কি? আচ্ছা, আমি দায়িত্ব নেওয়ার পর থেকে আমার মিনিস্ট্রি, যেখানে হজ পরিচালিত হয়, ইসলামিক ফাউন্ডেশন, ওয়াকফ অ্যাডমিনিস্ট্রেশন আছে, জি, এটা বিরাট কর্মযজ্ঞ পুরো বাংলাদেশে। আমি আপ্রাণ চেষ্টা করেছি এখানে সৎ অফিসার পদায়নের জন্য চেষ্টা করেছি, অনেকটা সফলও হয়েছি। কিন্তু দীর্ঘদিনের এই যে লিগেসি, এটা তো একদিনে বদলানো সম্ভব নয় বা 1 বছরে বদলানো সম্ভব নয়। আমাদের লোকবলের অভাব, আমি ইচ্ছে করলে লোক নিয়োগ দিতে পারি না, এটা অর্গানোগ্রাম আছে। দিতে হলে এটা জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের সাথে আলাপ করতে হয়। তারপর আমরা কিছু লোকবল নিয়োগ করেছি, এবং আমি একথা আপনাকে বলতে পারি, হজের সাথে আমাদের যে উইংটা জড়িত, হজ উইং, জি, একজন অ্যাডিশনাল সেক্রেটারির মাধ্যমে এটা পরিচালিত হয়, আমরা দেখভাল করি। ওখানে দুর্নীতি নেই, এবং তৃণমূল পর্যায়ে যারা হাজি সংগ্রহ করেন ওখানেও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করি। দৃশ্যমান আমাদের এখানে অনিয়ম অথবা আর্থিক লেনদেনে সাথে যুক্ত, অনৈতিক আর্থিক লেনদেনের সাথে যুক্ত এরকম কোনো ঘটনা নাই। তারপরেও আমি একটা অনুষ্ঠানে, হজ এজেন্সি অফ বাংলাদেশ অনুষ্ঠানে সতর্ক করেছি যে আপনারা, আমার মন্ত্রণালয়ের কেউ যদি জড়িত থাকে, ফাঁসি দেওয়া মানে ফাঁসি তো আর আমি দিতে পারি না, এটা তো লয়ের প্রসেস, এটা কম্পিটেন্ট কোর্ট দেবেন, অ্যাডমিনিস্ট্রেশনটা এক্সিকিউট করবে। আমি একটা সতর্ক বার্তা দিয়েছি যে আমি অ্যাকশনে যাব, একথাই বলেছি। জি, হজের খরচ নিয়ে একটি কথা হয় যে সেই খরচটা কি কমিয়ে আনার ব্যাপারে কোনো উদ্যোগ? আচ্ছা, গত বছর আমরা প্রায় 40,000 টাকার মতো কমিয়েছি। বিমান ভাড়া আমরা কমিয়েছি, বিমান ভাড়া ছিল 1,97,000, এটা আমরা 1,67,000-এ নামিয়ে এনেছি। এবং যেই দূরত্বে আমাদের বাড়ি নেওয়ার কথা ছিল, পবিত্র কাবা শরীফের কাছে, অথচ ফেসিলিটিস বেশি, এরকম বাড়ি ভাড়া আমরা করেছি। কিছু দূরে আছে, কিছু কাছে আছে, ওখানে আমাদের কিছু টাকা সাশ্রয় হয়েছে, প্রায় 8 কোটি, 8.5 কোটির মতো। আপনি জানেন এগুলো আমরা বিএফটিএনের মাধ্যমে হাজি সাহেবদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছি। অনেকে আমার কাছে অভিযোগ করেছেন, 2-1 জন, যে আমরা একটা 4 বেডের রুম নিয়েছিলাম, 2 জন, আমরা স্বামী স্ত্রী, আমরা 4 বেডের রুম নিয়েছি, এটা করতে পারে।
অর্থাৎ আমরা এই রুমে 4 জন, 2 জন আপনারা দেবেন না, এই 2 জনের ভাড়াও আমরা দেব। তো ওনারা বলছেন আমরা 2 জনের ভাড়া পেয়েছি, 4 জনের পাই নাই। আমি তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছি এবং আমাদের যে হজ মিশন আছে পবিত্র মক্কায়, ওনাদের সাথে যোগাযোগ করে ওনাদেরও আমরা টাকা, ওই 2 সিটের টাকাও আমরা ওনাদেরকে ফেরত দিয়েছি। এবং আমরা আশা করছি 2026 সালের যে হজের কার্যক্রম আমরা শুরু করেছি, আমরা ইতিমধ্যে বিভিন্ন এয়ারলাইন্সের সাথে কথা বলেছি। আগামীকাল আমি মাননীয় বিমান উপদেষ্টা, বিমান পরিবহন পর্যটন, ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, ওনার সাথে কথা বলবো। আমরা চাচ্ছি যে কম্পিটিটিভ মার্কেটে আমরা গিয়ে যত কম রেটে আমরা নিতে পারি। আমরা হজকে বিজনেস হিসাবে না নিয়ে আমার মন্ত্রণালয় সেবা হিসেবে নিয়েছে, ইবাদত হিসাবে নিয়েছে। এবং আমরা কোনো বিজনেস করি না, আমাদের 1 পয়সা ওখানে বিজনেস নেই। আমরা 1 কোটি টাকার ওষুধ দিই, 10 কোটি টাকার আমরা টিকা দিই, মেনিনজাইটিস এবং ইনফ্লুয়েঞ্জার, এগুলো গভর্নমেন্ট দেয়। এটা বেসরকারি সরকারি সবাইকে আমরা দিই, 1 কোটি টাকার ওষুধ দিই। 145 জনের মতো ডাক্তার, নার্স, টেকনিশিয়ান আমরা নিয়েছি, এদের খরচও আমরা বহন করি। এমনকি হজের সব যাত্রী যখন চলে আসছে অ্যাকর্ডিং টু দি রোড ম্যাপ অফ সৌদি আরাবিয়া, কিছু অসুস্থ মানুষ তারা বিভিন্ন হাসপাতালে ছিল, আমরা তাদেরকে ট্রিটমেন্ট দিয়েছি, এজেন্সিরা চলে আসছে, দিয়েছি। এবং বাংলাদেশ বিমানের সাথে যোগাযোগ করে মেডিকেল বেড দিয়ে আমরা তাদেরকে দেশে পৌঁছিয়েছি। অতএব এটা এক প্রকার সরকারের পক্ষ থেকে হাজিদের প্রতি সাবসিডি, যে 1 কোটি টাকার ওষুধ, 145 জনের মতো ডাক্তার, নার্স আর 10 কোটি টাকার মেডিসিন, এটা সরকারের পক্ষ থেকে সম্মানিত হাজি সাহেবদের জন্য সাবসিডি। আর যে টাকাগুলো উদ্বৃত্ত থাকে, সারপ্লাস থাকে, এগুলো আমরা দিয়ে দিই। এবারও আমরা চেষ্টা করছি একটা কাবার অনতি দূরে, আরেকটু দূরে 2টা প্যাকেজ করব এবং আমরা সাশ্রয়ী করার জন্য এখন থেকে আমরা কাজ শুরু করেছি। আপনি জানেন হজটা হচ্ছে দ্বিরাষ্ট্রিক ব্যাপার, 2 রাষ্ট্রের মধ্যে, কেবল আমাদের নয়, একার নয়। এবং সৌদি গভর্নমেন্টের নিয়ম, তাদের ডেডলাইন, তাদের রোড ম্যাপ আমাদের মেনে চলতে হয়। এবং আপনি জানেন হজের যে 5 দিন, আরাফা, মিনা, মুজদালিফা, এই যে কার্যক্রম, এগুলো একটা হজ প্রোভাইডিং এজেন্সি, হজ প্রোভাইডার আছে সৌদি আরবে, এগুলো গভর্নমেন্ট অ্যাপ্রুভড, অ্যাফিলিয়েটেড টু দ্য সৌদি গভর্নমেন্ট। ওনাদের মাধ্যমে এই সার্ভিস নিতে হয়। আপনি যদি কাছে নিতে চান এক রেট, মাঝারি নিতে জোন 1, জোন 2, জোন 3 এবার ভাগ করা আছে, জোন 5 পর্যন্ত আছে। জোন 5-এ গেলে দূরে, জোন 1 গেলে আরও কাছে, জোন 2 গেলে কিছু দূরে, এগুলো ভাগ করতে হয়। এবং আগেভাগে এই টাকাগুলো এই হজ প্রোভাইডারদেরকে দিয়ে দিতে হয়। এখানে কমানোর সুযোগ আমাদের নেই। আমরা বরঞ্চ তাদের সাথে যখন চুক্তি করি, আমরা চুক্তি করতে নভেম্বরে যাব, এবছরে নভেম্বরের 9 থেকে 12 সৌদি মাননীয় হজ ও উমরা মন্ত্রীর সাথে বাংলাদেশের আমি চুক্তি করব। আমার সচিব মহোদয় তিনিও এই সময় হজ প্রোভাইডারের সাথে চুক্তি করবেন। তখন আমরা বলি যে আপনার 100 টাকা কমান, ওভারঅল 100 টাকা কমে গেলো জন থেকে, বা 50 টাকা ওনারা কমান। তো ওইদিকে আমাদের টাকা বাঁচানোর পথ নেই। আমরা যেটা বাঁচাতে পারি সেটা হচ্ছে বিমান ফেয়ার, এয়ার ফেয়ার, বিমানের ভাড়া, এর নেগোসিয়েশন করে যত কমা যায়। 2 নম্বর হচ্ছে যে বাড়ি ভাড়ার ক্ষেত্রে, যেমন আমার সচিব মহোদয় অত্যন্ত অ্যাক্টিভ, প্রোঅ্যাক্টিভ এবং ডাইনামিক। আমার বর্তমান সচিব যিনি আছেন জনাব একে আফতাব হোসেন, উনি নিজে গিয়ে, এবং এনএসআর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, আবার সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বশীলরা আছেন, এমবেসির পক্ষ থেকে একজন আছেন, এখান থেকে আবার কয়েকজন যান। তো এরকম একটা কমিটি আছে বাড়ি ভাড়া, ডোর টু ডোর গিয়ে ওনারা মালিকের সাথে কথা বলেন। আমরা টাকা কেন ফেরত দিতে পেরেছি, আমার সচিব মহোদয়ের নেতৃত্বে যে কমিটিটা ছিল, ওনারা গিয়ে মালিকের সাথে কথা বলছেন, ভাই আমাদের দেশের মানুষ হজ করতে আসছে, আপনারা কিছু কমান। ওনারা কিছু কমাই দিয়েছেন, কমানোর ফলে আমাদের কিছু টাকা
সারপ্লাস হয়েছে। আগামীবারও আমরা চেষ্টা করব এই বাড়ি ভাড়া একটা ভালো ঘর উইথ অল ফ্যাসিলিটিস অ্যান্ড সিভিক অ্যামিনিটিস এরকম বাড়ি নেব, এবং আর একটু দূরে যাদের যারা বাড়ি ভাড়া করতে চান ওনাদের জন্য আমরা ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করব। 5-6 দিন মিসফালা নামে একটা জায়গা আছে, ওখান থেকে কাবা শরীফের ভিতরে যাওয়ার পারমিশন থাকে না, ওখান থেকে হাঁটতে হয়। একটা নির্ধারিত সময় আপনি আর কাবা শরীফের আশেপাশে কোথাও দাঁড়াতে গাড়ি চালাতে পারবেন না। এবার তো সৌদি গভর্নমেন্ট এই 5 দিন ব্যাপী বাইরের কোনো গাড়িকে অ্যালাউ করে নাই। অথবা আমরা চেষ্টা করে যাচ্ছি রেটটাকে আগামী 26 সালের হজে যাতে আরও সাশ্রয়ী প্যাকেজ ঘোষণা করতে পারি। আমার টিম, আমার মিনিস্ট্রির বিজ্ঞ অফিসাররা কাজ করে যাচ্ছে। জি, ইসলামিক ফাউন্ডেশনের আমরা জানি বেশ কিছু কার্যক্রম আছে, গবেষণা, ইমাম প্রশিক্ষণের বিষয়গুলি আছে। ইমাম প্রশিক্ষণের কার্যক্রম আসলে কেমন চলছে? এই সংখ্যা কি আসলে বাড়ানোর কোনো পরিকল্পনা কি আছে? আপনি জানেন বিভাগীয় হেডকোয়ার্টারগুলোতে আমাদের ইমাম প্রশিক্ষণ একাডেমি আছে। ওই প্রশিক্ষণের মাধ্যমে একজন ডাইরেক্টর ইমামদেরকে বিভিন্ন বিষয়ে, খুব গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেন, যেটা সমাজ বান্ধব। আমাদের ধর্মীয় বিষয়াদি তো আছেই, আকিদার কথা আছে, কোরআন সুন্নাহর কথা আছে, মানব সেবার কথা আছে, এমনকি হাঁস মুরগি পালন, কৃষি, এ জাতীয় কথাও আছে। প্রতিবেশ এবং পরিবেশ রক্ষায় ইমামদের দায়িত্ব, জীববৈচিত্র্য সংরক্ষণ, এমনকি কেউ যদি গবাদি পশু পালন করতে চায় এর উপরও প্রশিক্ষণ দেওয়া হয়। এবং এটা নিয়মিত একটা চলমান প্রকল্প চলছে বিভাগীয় হেডকোয়ার্টারগুলোতে। এতে ইমামদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চলছে, আগামী দিনেও এটা চলতে থাকবে। বাড়াতে গেলে এটা বার্ষিক একটা প্রকল্প যখন শুরু করব তখন এটা করতে হয়, মাঝখানে বাড়ানোর সুযোগ নেই, কারণ ওখানে বেতন ভাতা নির্ধারিত আছে, আমরা এর বাইরে যেতে পারবো না। আমরা যখন এটা নতুনভাবে স্টার্ট করবো, আবার ফেজ বাই ফেজ এগুলো হয়, তখন আমরা এটা করবো আর কি। জি, আপনি ইমান আকিদার কথা বলছিলেন। আমরা অনেক সময় আলোচনা শুনি যে ধর্মীয় বিষয় নিয়ে যারা ভুল ব্যাখ্যা দেন বা বিকৃত ব্যাখ্যা উপস্থাপন করেন, তাদের সংশোধনের ব্যাপারে কি ইসলামিক ফাউন্ডেশনের কোনো উদ্যোগ আছে কি? ইসলামিক ফাউন্ডেশন সব সময় এদেশের মূলধারার যারা আলেম তাদের প্রতি ইসলামিক ফাউন্ডেশন সবসময় তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন, এবং বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালায় ওনাদেরকে এনে সঠিক কথা, ইসলামের যে সঠিক বার্তাগুলো ওনারা প্রচার করার, ইসলাম ফাউন্ডেশন কর্তৃপক্ষ প্রচার করার প্রয়াস চালান, এবং আগামীতেও সেটা অব্যাহত থাকবে। কেউ যদি ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে থাকে তাহলে বাইতুল মোকাররম একটা বড় প্ল্যাটফর্ম, বাইতুল মোকাররম, ওখানে সম্মানিত খতিব আছেন, ইমামরা আছেন, ওনারা এখানে সঠিক ব্যাখ্যা দেন। তারপর ইসলাম ফাউন্ডেশনে একটা ফতোয়া বিভাগ আছে, একজন মুফতি অ্যাসাইন করা আছে ডাইরেক্টর পর্যায়ের, উনি দেন। ইতিমধ্যে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা ফতোয়া বিভাগের অধীনে একটা ফতোয়া বোর্ড গঠন করব, জাতীয় ফতোয়া বোর্ড। অর্থাৎ কেউ যদি ভুল ব্যাখ্যা দেয়, অপব্যাখ্যা দেয়, এটার শরীয়তের ইসলামী শরিয়ার বিধান কি, মূল বার্তাটা কি, উনি যে বলছেন এ কথাটা, এটা ইসলামের দৃষ্টিকোণ কতটুকু কার্যকর, কতটুকু সত্য, এই জন্য আমরা একটা বোর্ড গঠন করার সিদ্ধান্ত নিয়েছি। দেশের বাছাই করা মুফতি সাহেব, যারা ইসলামিক জুরিসপ্রুডেন্সের উপর যাদের পারঙ্গমতা আছে, কোরআন, হাদিস, ফিকহ এগুলোর উপর যাদের একেবারে গভীরতা আছে, ওনাদেরকে নিয়ে আমরা ওদের 2-1 দিনের ভিতরে, আগামীকালও গঠন করে দিতে, আগামীকাল মিটিং আছে, আগামীকালও আমরা এটা ফর্ম করব। তাহলে কেউ ভুল ব্যাখ্যা দিলে, অপব্যাখ্যা দিলে ওনারা এটা সংশোধন করে দিবেন। এছাড়া আমাদের একটা ত্রৈমাসিক গবেষণার জার্নাল আছে, ইসলামিক ফাউন্ডেশন গবেষণা পত্রিকা। ওখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের আমরা এডিটর বোর্ডে রেখেছি, তারপরে এই উপদেষ্টা হিসেবে রেখেছি। আমাদের প্রতিটি আর্টিকেল ওখানে কেউ দিলে 2 জায়গায় রিভিউর জন্য যায়। অতএব কেউ যদি সমাজে ইসলামের ভুল ব্যাখ্যা দেয়, অপব্যাখ্যা দেয়, অথবা ভ্রান্তিপূর্ণ মন্তব্য করে, এগুলোকে খণ্ডন করে যদি কেউ আর্টিকেল লেখে, আমরা সরাসরি এটা ছাপাই না, আমরা সংশ্লিষ্ট স্কলারদেরকে পাঠাই, ওনারা রিভিউ করে দিলে আমরা এটা প্রিন্ট করি।
মাসিক একটা পত্রিকা আছে অগ্রপতি, বাচ্চাদের একটা আছে সবুজ পাতা। এগুলো আমাদের অর্গান, প্রকাশনা অর্গান। আবার আমাদের এই 3.5 লাখের মতো 3.5 লাখের মতো মসজিদ আছে। জি 6টা মসজিদ সরকারি, বাকিগুলো বেসরকারি। আমরা ওনাদের কাছে টাইম টু টাইম মেসেজ পাঠাই। একটা হচ্ছে প্রাক খুতবা নামে একটা বই আছে, ওখানে মানব সেবা, দুর্যোগে আক্রান্ত বন্যার্ত মানুষদের সেবা, বৃক্ষরোপণ, তারপরে অকারণে জীববৈচিত্র্য যাতে ক্ষতিগ্রস্ত না হয় এগুলো আছে। যৌতুক, জি মাদক, মব জাস্টিস। তো যখনই কোনো একটা ফিতনা অথবা নতুন কোনো প্রবলেম সমাজে আসে, আমরা পরিপত্র জারির মাধ্যমে ওই প্রাক খুতবার বাইরে আমরা এটা মেসেজ পাঠিয়ে দিই, ফলে ইমামদের হাতে এটা চলে যায় এবং সংশ্লিষ্ট জুমাতে ওনারা এই বিষয় নিয়ে মন্তব্য করেন, বক্তব্য রাখেন। এবং আমাদের হাওড় অঞ্চলে, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, এই সমস্ত এলাকায় আমাদের জীববৈচিত্র্য সংরক্ষণে ইমামদের ভূমিকা শীর্ষক একটা প্রকল্পও আছে। আমরা রীতিমতো বসি, ওনাদের প্রশিক্ষণ দেওয়া হয়, ঠিক মতো ওই ইমাম সাহেব এটা বলতেছেন কিনা এটাও মনিটর করা হয়। আমরা একটা ধর্মের, ইসলাম ধর্মের যে সৌন্দর্য, যে বৈচিত্র্য, এটা ইতিবাচক পন্থায় যাতে মানুষের কাছে পৌঁছে, সঠিক মেসেজ পৌঁছে, এই জন্য ইসলামিক ফাউন্ডেশন তথা ধর্ম মন্ত্রণালয় অত্যন্ত সচেতন এবং সক্রিয়। জি, আপনি নিজেও বলছিলেন মব জাস্টিসের কথা। মব জাস্টিস আসলে ধর্মের মব জাস্টিসের জায়গা কতটুকু আসলে না, ইসলাম? আমাদের কথা স্পষ্ট, সেটা হচ্ছে কোনো অপরাধী যদি অপরাধ করে তাহলে আদালত আছে এবং বিচার ব্যবস্থা আছে, ল এনফোর্সিং এজেন্সি আছে। আমাদের দেশের এক্সিস্টিং ল অনুযায়ী কেউ যদি কোনো অপরাধ করে থাকে তার বিরুদ্ধে মামলা হবে, তিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন, কোর্টে যাবেন, তারপরে কোর্ট তার নির্ধারিত এক্সিস্টিং ল মতে বিচার করবেন। অপরাধী যদি অপরাধ প্রমাণিত হয় কোর্টে, বাদী যদি অপরাধীর, আসামির অপরাধ প্রমাণ করতে পারে, তাহলে বিজ্ঞ আদালত যে শাস্তি আমাদের সিআরপিসিতে আছে অথবা আমাদের আইনে আছে ওনারা বিচার করবেন। মব জাস্টিস তো বিচার হাতে নেওয়া, ল অ্যান্ড অর্ডারকে হাতে নেওয়া, বিচারের আগেই নিজে বিচারের আগে নিজে বিচার করা, এটা তো অধর্ম, এটা তো ধর্মের কথা নয়। এটা আইন আমি হাতে নিলাম, তাহলে তো আমি আইনকে চলতে দিলাম না। ল মাস্ট টেক ইটস অন কোর্স। আইনকে তার নিজস্ব গতিতে চলতে দিতে হবে, না হলে আইনের শাসন থাকবে না। আমরা বারবার এটাকে নিগেট করি, মব জাস্টিসকে আমরা নিগেট করি, যে আমরা কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটার বিধি মোতাবেক, আইন মোতাবেক ব্যবস্থা হবে। কিন্তু আমি যদি অ্যাকশানে যাই বা আর কেউ যদি অ্যাকশানে যায়, তখন সংঘাত অনিবার্য। এটা আমাদের সমাজে নেতিবাচক প্রভাব ফেলে। সুস্থ সমাজ ব্যবস্থার ক্ষেত্রে এই মব জাস্টিসটা আমাদের উন্নতির পক্ষে, সুশাসনের পক্ষে অন্তরায়। জি, আপনি নিজেও অনেকবার বলেন, বা যারা ইসলামিক স্কলার আছেন তারা সবসময় বলেন যে দেশে ইসলামিক আইন ব্যবস্থা, আল্লাহর আইন, শরিয়া ভিত্তিক আইনের কথা বলেন, সেইগুলি আসলে কি একটু ব্যাখ্যা করবেন? আচ্ছা, আমাদের দেশে এখন যে আইনগুলো আছে অনেকটা ব্রিটিশ ল, অ্যামেন্ডমেন্ট করে ব্রিটিশ লটা চলে আসছে। এটা আমাদের উপমহাদেশে সব জায়গায়, এটা শ্রীলঙ্কাতেও তাই, পাকিস্তানেও, ভারতও, আমাদের দেশেও একটা প্রাচীন ল এবং বিধিবদ্ধ আইনগুলো আছে, সংস্কার হয়েছে, অ্যামেন্ডমেন্ট হয়েছে। আবার শরীয়তের বহু বিধান এই ব্রিটিশ লর ভিতরে বা ব্রিটিশ লর পরে 1947 সনের পরে যে আমরা স্বাধীন হলাম পাকিস্তান, এরপর 71 আমাদের আবার একটা আলাদা রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র হলো। এই যে দীর্ঘ প্রক্রিয়ায় শরীয়তের বহু বিধান আইনের ভিতরে ঢুকে গেছে, আইনে পরিণত হয়েছে শরীয়তের বহু বিধান। মনে করেন এই যে যৌতুক, মাদক, এরকম অনেক আইন, ইসলামের অনেক শিক্ষা, শরিয়া ল ওই আমাদের এক্সিস্টিং লর ভিতরে ইনকর্পোরেটেড হয়ে গেছে। পূর্ণাঙ্গ শরীয়তে আইন যদি কেউ করতে চায় তাহলে তাকে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হবে। এটা তো এতদিন হয় নাই। কোনোদিন যদি হয়, ইন ডেজ টু কাম, আগামী দিনে কোনো বছরে, 10 বছর, 20 বছর,
এভাবে যদি কোনোদিন হয়, তাহলে একটা নির্বাচিত গভর্নমেন্ট পাবলিক ম্যান্ডেট নিয়ে যখন আসবেন, ওনারা পার্লামেন্টে বসে যেই আইনকে ওনারা রিপিল করতে চান করতে পারবেন, বহাল করতে চান করতে পারবেন। কিন্তু এই মুহূর্তে দাবি মানুষ করতে পারে, কিন্তু এটা সুযোগ কোথায়? এটা করতে হলে এই নির্বাচনের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে মানুষ যখন ভোট দেবে, ম্যান্ডেট পাবেন প্রার্থীরা, তারা তখন সেটা নিজেদের ইচ্ছা মতো আইন বানাতে পারেন। এটাই। এবং আমাদের এখানে দীর্ঘদিন একটা ঐতিহ্য আছে, ব্রিটিশ থেকে আমরা চলে আসছি, দেশীয় আছে, তো সবগুলো মিলেমিশে করতে হবে। এবং আমাদের দেশে কিছু আইন এখনও কন্ট্রাডিক্টরি আছে, থাকলেও মারাত্মক রূপ ধারণ করে নাই। এগুলোর জন্য আলেম ওলামারা প্রতিবাদ করেন, এবং যে সরকার ক্ষমতায় থাকে ওনারা এগুলো বিবেচনা করেন। তবে আমূল পরিবর্তন করতে চাইলে অপেক্ষা করতে হবে, এবং জনগণের ম্যান্ডেট নিয়ে এসে পার্লামেন্টে বসে এটা করতে হবে। জি, এ পর্যায়ে আমাকে একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, একটি বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও ফিরবো 21-এর রাতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21-এর রাত। আমাদের সঙ্গে উপস্থিত আছেন ধর্ম উপদেষ্টা আফামা খালিদ হোসেন। বিরতিতে যাওয়ার আগে আপনি বেশ কিছু বিষয়ে খুব স্পষ্ট করেই আপনার অবস্থান ব্যাখ্যা করছিলেন। বিরতির পরে কিছু বিষয় আমি আপনার কাছে উল্লেখ করতে চাই। আপনি আমাদের এই অনুষ্ঠানে বলেছিলেন যে ইমামদের ব্যাপারে বা মসজিদের যারা খেদমতে থাকেন, ইমাম, মুয়াজ্জিন, এদের বেতন ভাতার ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া যায় কি না, সেই ব্যাপারে আপনি বলেছেন যে পর্যায়ক্রমে ধাপে ধাপে করা যাবে কিনা সেটি নিয়ে আপনি চিন্তা করছেন বা উদ্যোগ নেবেন। সে ব্যাপারে কতখানি অগ্রগতি আসলে? ধন্যবাদ, অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন। আমরা দায়িত্ব নেওয়ার পরে এটা নিয়ে এই পর্যন্ত আমরা এটা ভাবছি। আমরা ইতিমধ্যে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা অনেকটা চূড়ান্ত করেছি, এবং আমার মন্ত্রণালয়ের একজন অ্যাডিশনাল সেক্রেটারির নেতৃত্বে 2006 সালে প্রণীত ব্যবস্থাপনা নীতিমালাকে এটা আপডেট আমরা করেছি। এবং আপনি জানেন, আমাদের গ্রাম অঞ্চলে এমনকি উপজেলা পর্যায়েও বহু মসজিদের ইমাম, খাদেম, খতিব, মুয়াজ্জিন, ওনাদেরকে কমিটির লোকেরা, আমি এটা পাইকারিভাবে বলছি না, সার্টেন কমিটি মনে করলে থাকবেন, মনে না করলে থাকবেন না, যখন তখন তাকে বিনা নোটিসেই করে দেন। নিয়োগের ক্ষেত্রেও স্বচ্ছতা নাই, বিদায় করার ক্ষেত্রেও স্বচ্ছতা নেই। মসজিদের ফান্ডে লক্ষ লক্ষ টাকা ওনাদেরকে সম্মানজনক বেতন ভাতা দেন না, ফেস্টিভ্যাল বোনাস দেন না, এবং সারা জীবন ইমামতি করে যখন বিদায় নেন, অচল হয়ে যান, ওখান থেকে কোনো সার্ভিস বেনিফিট বা এই জাতীয় কিছু ওনারা পান না। আমরা ওখানে উল্লেখ করেছি যে নিয়োগের ক্ষেত্রে এই বিধান করতে হবে, এটা পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে যাচাই বাছাই করে নিতে হবে। বিদায় করতে হলেও অনেক আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে, একটা তদন্ত কমিটি গঠন করতে হবে, এবং সম্মানজনকভাবে বেতন ভাতা সম্ভব হলে, যদি আর্থিক সঙ্গতি থাকে, তাহলে মসজিদ কম্পাউন্ডে ইমাম মুয়াজ্জিনের থাকার ব্যবস্থা করে দিতে হবে, ফ্যামিলি। আর না হলে উনি দূরে থাকলে আস্তে আস্তে যানজটে পড়ে নামাজ ব্যাহত হয়ে যাবে। এগুলো করেছি। 6টা আমাদের সরকারি মসজিদে এগুলো আমরা বাস্তবায়িত করব। কর্পোরেট যে মসজিদগুলো আছে, এগুলো আমরা আলাপ করে, ওনাদের সাথে আলাপ করে এটার ইমপ্লিমেন্টেশনের চেষ্টা করব। স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো আছে, ইউনিভার্সিটি, ওনাদেরকেও আমরা বলবো যে এটাকে অন্তর্ভুক্ত করার জন্য। তো আমি ইতিমধ্যে চূড়ান্ত করেছি, এবং ইমাম সমিতি আছে আমাদের এখানে, শানে সাহাবা ইমাম আছে, একটা আছে খতিব পরিষদ, আর বাংলাদেশ ইমাম সমিতি আছে। এটা গ্যাজেট করার আগে আমরা তাদের সাথে আবার বসবো, আমাদের এই পয়েন্টগুলো নিয়ে বসবো। ওনাদের দাবি দেওয়াগুলো আমরা দেখেছি, এগুলো আমরা কমিটিকে দিয়েছি, এগুলো যতটুকু সম্ভব অন্তর্ভুক্ত করার জন্য বসবো। আরও যাতে আমরা সুন্দর এবং ইতিবাচক কর্মসূচি নিতে পারি, এ ব্যাপারে আমরা তৎপর থাকব। আমরা আশা করছি এই নীতিমালা 3.5 লাখ মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিবের তারা যে সেবা দিয়ে যাচ্ছেন, প্রায় ইমাম এবং খতিব সওয়াবের আশায় এটা করে থাকেন। এখন কোনো বেতন কাঠামো নেই,
তারপরও আমরা 2015 সালের বেতন কাঠামোকে সামনে রেখে আমরা একটা পে স্কেল ওখানে নির্ধারণ করেছি। ইমামের এই, খতিবের এই, মুয়াজ্জিনের এই। যে মসজিদের আর্থিক সঙ্গতি আছে ওনারা অ্যাকর্ডিং টু নীতিমালা এটা কার্যকর করতে পারেন, সহজ হয়, কারো কোনো আপত্তি থাকে না। আমি নিজেও উপদেষ্টা হওয়ার আগে একটা মসজিদে 16 বছরের মতো খুতবা দিয়েছি। এটা আমি একটা আগ্রহ করেছি যে একটা মসজিদে নামাজ পড়াই। আমি তখন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে শিক্ষকতা করি, একটা মাদ্রাসায়ও হাদিস পড়াই, লেখালেখিও করি, ওয়াজও করি। আপনি তো অনেক কিছুর সঙ্গে ইনভলভ, জড়িত আমরা জানি। তো এই ইমামদের দুর্দশা এগুলো আমার দেখার সুযোগ হয়েছে। আমি চাচ্ছি যে ওনারা যেহেতু 5 ওয়াক্ত নামাজ পড়ান, জুমার খুতবা দেন, ওনাদের সমাজে মানুষ ওনাদেরকে ভালোবাসেন, ইমামদের, আলেমদেরকে জনগণ পছন্দ করেন, ওনাদের আর্থিক ব্যবস্থাপনা এবং এই নিয়মগুলো যদি বিধির আওতায় আনা যায় আরও স্বচ্ছতা, আরও সুন্দর পরিবেশ তৈরি হবে। তবে একথা বলা দরকার, অনেক মসজিদ আবার এরকম আছে ইমাম সাহেবকে বিদায় দেওয়ার সময় একটা প্রাইভেট কার 30 লক্ষ টাকা থেকে প্রাইভেট কার গিফট করে দিয়েছেন এবং ওনাকে 2 লাখ 3 লাখ টাকা দিয়ে পুষ্পমাল্য দিয়ে ওনার বিদায় দিয়েছেন। এগুলো পত্রিকায় আসছে। তো আমাদের যারা মসজিদ কমিটি আছেন, অনেক মসজিদের মুতওয়াল্লি কমিটির সভাপতি সেক্রেটারি আছেন যারা ইমামদের প্রতি সহানুভূতি রাখেন, দরদ রাখেন, সম্মান রাখেন, আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই। এই নীতিমালা হচ্ছে যে ওই সমস্ত মসজিদের জন্য যেখানে এই ফেসিলিটিসগুলো নাই, এগুলো করলে ইমামরা সমাজের সম্মানিত ব্যক্তি, তাদেরকে যদি আমরা ফেলে রাখি, মসজিদে লাখ লাখ টাকা জমা, জি, আর ওনারে আমরা দিই এবার মিনিমাম, তো এটা করলে সমাজে আলেমদের মর্যাদা বৃদ্ধি পাবে না। ইমামদের মর্যাদা বৃদ্ধির জন্য ওনাদেরকে অর্থনৈতিক ফেসিলিটি দেওয়া দরকার। আমরা এভাবে এগোচ্ছি, সফল হব ইনশাল্লাহ। জি। বায়তুল মোকাররমের কথা একটু আপনাকে বলতে চাই, যেহেতু আপনাকে আমরা পেয়েছি আজকে। বায়তুল মোকাররমের বেশ কিছু সংস্কারের কথা বা সৌন্দর্য বর্ধন বা পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় নিয়ে কথা আছে, সাউন্ড সিস্টেম নিয়ে কথা আছে, যে সাউন্ড সিস্টেম যেটি ব্যবহার করে সেটি বাইরে মুসল্লিরা অনেক সময় এটি স্পষ্টভাবে শুনতে পান না, অজুখানা দেখা যায় খুব পরিচ্ছন্নতার অভাব দেখা যায়। এই জায়গাগুলো কি আপনি উদ্যোগ নেবেন? অত্যন্ত প্রাসঙ্গিক যৌক্তিক প্রশ্ন আপনার। আমি মাঝে মধ্যেই বায়তুল মোকাররমে সারপ্রাইজ ভিজিট করি, গত সপ্তাহ করেছি। কাউকে না জানিয়ে আমি 9:30 বায়তুল মোকাররমে পৌঁছে গেছি। অফিসাররা আসছেন কিনা, ওখানে ডায়াগনস্টিক সেন্টার আছে, ওনাদের কার্যক্রম কি, খুব ভালো পরিচ্ছন্ন আমাদের ডায়াগনস্টিক সেন্টার, এটা বায়তুল মোকাররমের ভিতরে। তারপরে ওজুখানায় গেছি, বাথরুমে গেছি, মূল ঘরে গেছি। তাদের একটা লাইব্রেরি, আমাদের একটা লাইব্রেরি আছে, খুব রিচ লাইব্রেরি, যেখানে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সময় অরিজিনাল ফার্স্ট সোর্স নেওয়ার জন্য আমি এই বায়তুল মোকাররমে এসে দিনকে দিন আমি কাটিয়েছি। এখন তো কিতাবপত্র বিভিন্ন জায়গায় পাওয়া যায়, তখন পাওয়া যেত না। আপনি জেনে খুশি হবেন, 1,20,00,000 টাকা দিই, 1,20,00,000 টাকা গভর্নমেন্টের টাকা তো ইচ্ছা করলে আমরা কেউ খরচ করতে পারি না। এটা টেন্ডার দিতে হয়, পত্রিকা বিজ্ঞান দিতে হয়, বিজ্ঞাপন দিতে হয়, ওখানে টেন্ডার ড্রপ হয়, টেন্ডার বাছাই করে একটা কার্যাদেশ দিতে হয়, করতে সময় লাগে। এটা সমস্ত ফর্মালিটিস অবজার্ভ করে 1,20,00,000 টাকার মতো খরচ করে, এগুলো ইসলামিক ফাউন্ডেশনের টাকা, জেনারেল ফান্ডের টাকা থেকে আমরা বাথরুমগুলোকে সংস্কার শুরু করে দিয়েছি এবং আমি অগ্রগতি দেখে আসছি। এই যে বদানা লাগে, আমরা নতুন বদানা দিয়েছি, ট্যাপগুলো আমরা বদলে দিয়েছি এবং প্রতিটি বাথরুমে আমরা টিস্যু পেপার দিয়েছি, হাত পরিষ্কার করার জন্য অ্যান্টিসেপটিক ওখানে আমরা করেছি। এটা 2 দিন আগে আমরা করেছি। বায়তুল মোকাররমের সামনে, মূল মসজিদের সামনে কিছু টিন দিয়ে পানি পড়তো, এটা আমরা রিপ্লেস করে দিয়েছি। কার্পেটে একটু ডাস্টি ছিল কার্পেট, এটা আমরা এই নিচতলায় কার্পেটিং করে দিয়েছে, ফ্রেশ কার্পেট, তুর্কির তৈরি কার্পেট আমরা বিছিয়ে দিয়েছি এবং 100টা এসি আছে নিচে, এসিগুলো আমরা নতুন এসি সংযুক্ত করেছি,
পুরাতন এসিগুলো আমরা বদলে দিয়েছি। দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলায় পাখা যেগুলো আছে পাখাগুলো মেরামত করে দিয়েছি এবং স্ট্যান্ডিং প্যাডেল জি পাখা সংযুক্ত করেছি এবং নতুন সাউন্ড সিস্টেম চালু হয়ে গেছে। এটা একেবারে আধুনিক সিস্টেম, এখন আর এই অভিযোগ নেই। মসজিদের সিঁড়িতে কিছু ভবগুরু ঘুমায়, দুপুরবেলা ঘুমায়, ফজরের পর 8টা-9টায় খুলে দিলে ঘুমায়, জোহরের সময় উঠে, রাতের বেলা মেয়েরাও ঘুমায়। পূর্ব দিকে, পূর্ব সাহানে অনেক সময় গাঁজাখোর, নেশাখোররা রাস্তা দিয়ে যাওয়ার সময় ওখানে সিঁড়িতে উঠে করে। আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে, মাদক মন্ত্রণালয় থেকে আমি অনুরোধ করেছি এরা যেন মসজিদের পবিত্র মসজিদের সিঁড়িতে বসে যেন এ হারাম কাজ করতে না পারে। এবং ডিবির লোক, এসবির লোক, ঢাকা মেট্রোপলিটন লোক আমরা বাইতুল মোকরমে রেখেছি, যারা দিনে এবং রাতে এগুলো মেনটেন করে। এছাড়া আউটসোর্সিংয়ের পক্ষ থেকে আমরা কিছু অস্ত্রধারী সিকিউরিটি নেব, এটা কাজ শুরু করে দিয়েছি। এগুলো আগামী 1 সপ্তাহের ভিতরে চলে আসবে। তাহলে আমাদের পরিচ্ছন্নতা কর্মীর পাশাপাশি নিরাপত্তা প্রহরী যদি পাহারা দেয়, তাহলে বাইতুল মোকরমের যে পবিত্রতা, যে স্যাংটিটি রক্ষা করতে পারবো। এটা হচ্ছে 1,20,00,000। আপনি আপনার মাধ্যমে আমি 21 টিভির দর্শকদেরকে জানাতে চাই, আমাদের প্রচেষ্টায় আমরা অর্থ মন্ত্রণালয়, তারপরে পরিবহন মন্ত্রণালয়, একনেকের মাধ্যমে 199 কোটি, বলতে গেলে 200 কোটি টাকা বরাদ্দ নিয়েছি। এটা হবে একটা মেগা প্রজেক্ট। বাইতুল মুকররমের অরিজিনাল ইনফ্রাস্ট্রাকচার ঠিক রেখে, যে প্রজেক্টের ভিতরে যেভাবে ছিল এটাকে ঠিক রেখে, এটা বিউটিফিকেশন, আধুনিকায়ন, সংস্কার। এইটা কেন করতে হইল? এটা বহুদিন যাবৎ হওয়ার কারণে পানি স্থির হয়ে থাকে, মানুষ উজু করতে পারে না, পাটা নাপাক হয়ে যায়, বাথরুমগুলো একেবারে অচল, সজদা দিতে নাক দিয়ে ধুলা ঢুকে। এই জন্য আমরা চিন্তা করলাম যে ওইটা করলে তো মিনারা করব, আমরা আরও ডেভেলপমেন্ট করব, এগুলো করতে করতে আরও সময় লাগবে, মানুষ কষ্ট পাবে। এর জন্য 1,20,00,000 টাকা দিই আমরা এটা করে ফেললাম। মেগা প্রজেক্টের ভিতরে আরও অনেক জিনিস আছে। এটা যদি কার্যকর করতে পারি, আমরা শুরু করে দিয়ে যাব, পরবর্তী গভর্নমেন্ট এটাকে অ্যাকমপ্লিশ করবেন। এটা একটা নান্দনিক মসজিদ হিসেবে পরিণত হবে, ইসলামাবাদের কিং ফয়সলের মতো, তারপরে মালয়েশিয়ার পুত্রজায়ের যে মসজিদ, ওইটার মতো আমরা করতে পারি। ঝাড়ুবাতিটাতে দিই, মানে একটা ইকো মসজিদ ইংল্যান্ডে যেটা আছে, এরকম আমরা 200 কোটি টাকা আমি বরাদ্দ নিয়েছি গভর্নমেন্ট থেকে। এটা যদি হয়, বাইতুল মোকররম নিয়ে আশা করি আর কোনো সমস্যা দেখা দেবে না। জি, এবার একটি অন্য প্রসঙ্গে আসি, যে আমরা জানি যে দিন প্রচারের ক্ষেত্রে যে আউলিয়াগণ আছেন তাদের ভূমিকা অনস্বীকার্য, কিন্তু অনেক সময় দেখা যায় যে অলিগণের কবর ঘিরে, মাজার ঘিরে এক ধরনের শিরক বা বিদআতের প্রচলন আমরা দেখি। সেক্ষেত্রে সাধারণ মানুষকে বাঁচানোর ক্ষেত্রে কি আসলে কোনো সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া যেতে পারে কি? এখন ঠিক বলেছেন, এদেশ তো আউলিয়া কেরামের মাধ্যমে ইসলাম প্রচারিত হয়েছে এবং তারা বিভিন্ন সময়ে যুগে যুগে এদেশে এসে মানুষের মাঝে ইসলাম ধর্ম প্রচার করে গেছেন, বহু অনুসারী তারা তৈরি করেছেন। ওনাদের কবর আছে, বেশ কিছু কবরে, সবগুলোতে নয়, কিছু কিছু কবরে শিরিক বেদাত চলে। এমনকি অভিযোগ এমনও আছে যে মাদকের ব্যবহার হয় রাতের বেলা। এটা দুঃখজনক। এটা মাজার জিয়ারত করা, এটা তো রাসূলের সুন্নাত, সওয়াবের কাজ। জি, তো যেখানে সওয়াবের কাজ জড়িত, সেখানে অনৈসলামিক, অনৈতিক অথবা পবিত্র কোরআন এবং হাদিস পরিপন্থী কোনো কাজ ওখানে হওয়াটা এটা দুঃখজনক। তো আমরা যেখানেই যাই আমরা এটাকে নিরুৎসাহিত করি, ওনাদেরকে বলি আপনি একটা আদর্শকে, একটা বোধকে একদিনে এটা বন্ধ করতে পারবেন না, অথবা লাঠি দিয়ে ওটা বন্ধ করা সম্ভব নয়। এটার জন্য সমাজকে তৈরি করতে হবে, মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। আমরা এটা উদ্বুদ্ধ করছি
যে এগুলো আউলিয়াদের মাজার, এটার পবিত্রতা আছে, স্যাংটিটি আছে, আমরা জিয়ারত করব, আমরা ফাতিহা খানি পড়ব। কিন্তু শরীয়ত পরিপন্থী আমাদের সম্মানিত ইমাম যারা আছেন, সাহাবায়ে কেরাম আছেন, বুজুর্গানে দিনরা আছেন, তাদের যে তরিকা, যে তরিকা তারা কবরে ফাতিহা হানি করতেন, সেই তরিকাটা আমাদের মেনে চলতে হবে। আমরা এর বাইরে গেলে বেদাত, শিরিক, খোরাফাতে জড়িত হয়ে পড়ব। তাই বলে আমরা আইন হাতে নিতে পারবো না। জি, আমরা আইন হাতে নিতে পারবো না। এই ইতিমধ্যে আমাদের কাছে রিপোর্ট এসেছে কিছু কিছু মাজারে হামলা হয়েছে। হামলা করে অথবা মাজার বা মসজিদ ভেঙে দিয়ে আপনি সমাজকে সংশোধন করতে পারবেন না। ওইটা রিপারকেশন বেশি হবে। জি, বরঞ্চ তাদেরকে বোঝানো উচিত যে আমাদের উই মাস্ট ফলো টু দি টেনেটস অফ হোলি কোরআন, সুন্নাহ অ্যান্ড দি আইডিওলজি অফ সেন্টস অ্যান্ড সেভেজেস। এটা আমাদেরকে বোঝাতে হবে। আমরা এটার দিকে আমরা এগোচ্ছি। জি। আরেকটি বিষয় আপনি নিশ্চয়ই জানেন, মুখোমুখি হতে হয় আপনাকে। প্রতি বছরই ইজতেমার আয়োজন নিয়ে আমরা দেখি যে তাবলিগ জামাতের দুটি গ্রুপের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। আসলে এটার সমাধানের স্থায়ী কোনো উদ্যোগ কি আপনি নেবেন? এটা আমরা প্রথম থেকে এটা বলে আসছে যে এটা স্থায়ী সমাধান। প্রথম কথা হচ্ছে যে তাদের যে বিরোধটা, যেটা এই বিরোধ আমরা বাংলাদেশে সমাধান করতে পারবো না, এটা বাইরে। তো এটা করতে পারে ভারতের, হিন্দুস্তানের, ভারতের বিখ্যাত আলেম যারা আছেন, পণ্ডিত যারা আছেন, তারা বসে সমাধান করে দিলে বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে সমাধান হয়ে যাবে। এই যে ফিলোসফিক্যাল ডিসকোর্সেস, এগুলো আমরা সমাধান, কোনো গভর্নমেন্ট পারবে না, এটা আমাদের সমাধান করার নয়। দ্বিতীয় হচ্ছে দুই গ্রুপকে এক করা, এটা ভারতে পারবে, যেহেতু দুই গ্রুপে ভারতে আছে, তারা বসে যদি এটা সমাধান করে ফেলে এটার ইতিবাচক প্রভাব গোটা দুনিয়া পড়বে। দ্বিতীয়ত, দুই গ্রুপ বহাল রেখে দুই গ্রুপে এখানে দাওয়াতি, ইজতেমাই খাস দাওয়াতের পরিচালনা করবেন, সেক্ষেত্রে যাতে বিরোধ না ঘটে। আমাদের দুঃখের সাথে আপনাকে বলি, 2018 সালে মানুষ মারা গেছে, রক্ত ঝরেছে। জি, 2024-এও এটা আমাদের জন্য অত্যন্ত বেদনার। এটা একটা দাওয়াত তাবলীগের একটা মোবারক সিলসিলা। বহু মানুষের মাধ্যমে নামাজি হয়েছে, রোজা রেখেছে, ঈমান মজবুত হয়েছে, বেদাত শিরক থেকে মুক্ত থেকেছে, এবং তারা অত্যন্ত সফট কর্নার হয়ে থাকেন। কিন্তু বিরোধের কারণে 18 এবং 24 মানুষ মারা গেছে। তো আমি আমার মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, যেহেতু জমি দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত নিয়ে আমরা বারবার ভাবি, যেহেতু দুই গ্রুপে এখানে আছে, তাদেরকে একটি স্থায়ী সমাধান যাতে বিরোধ এটার না ব্যাপারে জড়ে। আমরা উভয় গ্রুপের সাথে আলোচনা করেছি, ফ্রেশ আলোচনা করেছি, এবং আগামী দিনে আরও আলোচনা করব। একটা যৌক্তিক সমাধানে পৌঁছাতে পারলে সংঘাত এড়ানো যাবে, না হলে একটা টেন্স সিচুয়েশন প্রিভেল করে। এটা মনে করেন আমরা ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, আমরা তো সরকার তো ঘোষণা দিয়েছি, রোডম্যাপ দিয়েছে, যদি হয় আমরা এর জন্য প্রস্তুত তো হয়, তাহলে পরবর্তী বছর যে ইজতেমা হবে এটা অন্য গভর্নমেন্টের মাধ্যমে হবে। আমরা যতক্ষণ দায়িত্বে আছি আমরা চেষ্টা করে যাচ্ছি, উভয় গ্রুপের সাথে কথা বলেছি, যাতে দূরত্বটা কমানো যায়, যার যার লাইনে ওনারা দাওয়াত খেদমত করতে পারেন, এবং আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, আলাপ আলোচনা চলছে। জি, আরেকটি, কওমি মাদ্রাসার যে শিক্ষা কারিকুলাম আছে, সেই শিক্ষা কারিকুলামের সঙ্গে কি সাধারণ যে শিক্ষা ব্যবস্থা আছে সেটি কি, বেফাকের যে সিলেবাস আছে সেটি কি অন্তর্ভুক্ত করা? আচ্ছা, সিলেবাসের আমার মন্ত্রণালয় শিক্ষার সাথে যুক্ত নয়। কওমি মাদ্রাসার সনদ বা সিলেবাস এগুলো শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যুক্ত। জি, তারপরেও আমি যেহেতু এক সময় বিশ্ববিদ্যালয়ে পড়ার আগে মাদ্রাসার ছাত্র ছিলাম, মাদ্রাসার শিক্ষকতা করেছি, স্বাভাবিকভাবে আমার একটা ফ্যাসিনেশন আছে এই মাদ্রাসার প্রতি। তো আমরা এই দিন
ওয়াফাকুল মাদারেস, জি। মাদ্রাসা কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের নেতৃবৃন্দের সাথে মাননীয় শিক্ষা উপদেষ্টার বৈঠক করেছি এবং আমরা ওখানে বলেছি যে কওমি মাদ্রাসার সার্টিফিকেটের স্বীকৃতি বিগত গভর্নমেন্ট দিয়ে দিয়েছে পার্লামেন্টের মাধ্যমে। জি। MA অ্যারাবিক অ্যান্ড MA ইসলামিক স্টাডিজের ইকুইভ্যালেন্ট, সমমান, এটা স্বীকৃত বাই দ্য পার্লামেন্ট গেজেট আকারে। এখন যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে কোন কোন ক্ষেত্রে এই দাওরা হাদিসের সনদ সার্টিফিকেট কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য, তাহলে সেটা যদি বলা যায় যে তারা সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীর ইমাম, মসজিদ ইমাম হতে পারবেন, রিলিজিয়াস ইনস্ট্রাক্টর হতে পারবেন, ওনারা কাজী হতে পারবেন, ওনারা প্রাইমারি স্কুল, মাধ্যমিক স্কুল শিক্ষক করতে পারবেন, কলেজে শিক্ষকতা করতে পারবেন, যেহেতু MA অ্যারাবিক, MA ইসলামিক স্টাডিজ, এরকম একটা গ্যাজেট পরিপত্র সরকারের পক্ষ থেকে করা যায় কি না আমরা প্রথম বৈঠক করেছি। অল্প সময়ের ভিতরে আমি আবারও মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলবো, ওনাদের সাথে আরেকটা বৈঠক করে আমি আপ্রাণ চেষ্টা করব এটা যাতে আমরা করতে পারি, করা যায় কিনা। এটা যদি আমার মন্ত্রণালয়ের অধীনে হইতো আমি এতদিন এটা করে ফেলতাম, গ্যাজেট করে দিতাম, কিন্তু এটা তো আমার হাতে নাই। জি, শিক্ষা মন্ত্রণালয়ের হাতে। নিশ্চয়ই আপনি উদ্যোগ নেবেন হয়তো এই বিষয়ে। নিশ্চয়ই আমি উদ্যোগ নেব। যে আমি আপনার একটি বক্তব্য উল্লেখ করতে চাই। আপনি সম্প্রতি বলেছেন যে আমি একা পারছি না, বিভিন্ন পর্যায় থেকে শুরু করে সংসদেও আলেমদের অংশগ্রহণ জরুরি। আমি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের 22 জন উপদেষ্টাদের একজন। আমি তো গরম পানির ডেকচির মধ্যে পড়ে গেছি, আমার ডানে বামে তো কেউ নেই সরকার পরিচালনায়। আরও মানুষ পাঠাতে হবে সরকার পরিচালনার ক্ষেত্রে, অ্যাডমিনিস্ট্রেশনে দিতে হবে, বিচার ব্যবস্থায় দিতে হবে, পুলিশে দিতে হবে, পার্লামেন্টে লোক দিতে হবে, তখন আমরা এদেশে কোরআন হাদিসের আদর্শ বাস্তবায়ন করতে পারবো। শুধু স্লোগান দিলেই হবে না, জুলাই বিপ্লবের পর যে সুযোগ এসেছে আলেমদের তা কাজে লাগাতে হবে। একই সঙ্গে দেশে কোন ধরনের আইন চলবে তা দেশের আলেম সমাজ নির্ধারণ করবে। এটি আপনার বক্তব্য, একটু বলবেন কি বিষয়টি? অনেকে আমার কাছে আবেদন করেন, এটা করে দেন, ওটা করে দেন। কিছু আছে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে যুক্ত, কিছু আছে শিক্ষা, ম্যাক্সিমাম শিক্ষার সাথে যুক্ত, কালচারাল মিনিস্ট্রির সাথে যুক্ত। তো এটা তো আমি একা পক্ষে সম্ভব নয়। সচিব, জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি নিয়োগ করার ক্ষেত্রে অনেক সময় আমাদেরকে বলা হয় যে আপনার একটা পছন্দের লোক দেন। আপনি আপনার আমি যখন বলি যে আমার তো 3 জন অ্যাডিশনাল সেক্রেটারি দরকার, আমার তো 4 জন জয়েন্ট সেক্রেটারি দরকার, তখন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বলেন যে আপনি বলেন আপনি কাকে নিতে চান, আমি কাকে নেব। সরকারের কারা কারা মাদ্রাসায় পড়েছে আগে, অথবা কারা কারা দিন ধর্মকে মহব্বত করেন, পছন্দ করেন, এগুলোর এই ফিট তালিকা তো আমার হাতে নেই, আর এগুলো আমার হাতে থাকার কথাও নয় পুরা দেশের। তো আমি মূলত একথা বলার অর্থ হচ্ছে মাদ্রাসায় যারা পড়েন তাদেরকে মেইন স্ট্রিমে, অর্থাৎ আপনারা মাদ্রাসায় লেখাপড়া করে এখানে এসে আবার MA পাস করে BCS পরীক্ষা দেন, আপনারা ঢুকেন, ম্যাজিস্ট্রেট, TN, UNO, DC, সচিব করেন, পার্লামেন্টে আপনারা এতদিন পর্যন্ত 2-4 জন আলেম আসতেন, 5-10 জনও বোধহয় হয় নাই 54 বছরে, 2-3 জন। ওনারা যদি জনগণের কাছে গিয়ে যে আমরা এইরকম দেশটাকে সাজাতে চাই ইন অ্যাকর্ডেন্স উইথ দি টিচিংস অফ দ্য হোলি কোরআন সুন্নাহ, জনগণ যদি এটা মানি নেয়, পাঠায়, পার্লামেন্টে যদি একটা উল্লেখযোগ্য অংশ আলেমদের হয়, ওই সরকার যদি গভর্নমেন্ট ফরম করে, তাহলে আলেমরা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন। তাহলে সমাজে ওনারা যেভাবে কোরআন সুন্নাহর আদর্শ বাস্তবায়নের কথা বলছেন, 91% দেশের মানুষ মুসলমান চাইতেই পারে। জি, এদেশের মানুষ 91% মানুষ এদেশের প্রিডমিনেন্টলি মুসলিমস, তো তারা এটা চাইতেই পারে। তো তারা যখন চায়, আমি তখন বলি যে আমাদের তো স্কারসিটি আছে, লেকিং আছে, মিডিয়া তো আমাদের হাতে নাই। একটা পত্রিকা আছে, একটি আমাদেরকে প্রিন্ট মিডিয়া অথবা টেলিভিশন মিডিয়া তো আমাদের হাতে নাই।
তো এগুলো করা যেতে পারে। দেশ নিয়ে আমাদের ভাবতে হবে। আমি এর কথা বলেছি, আমরা যে গরম বক্তৃতা করি, খুব গরম করে উত্তেজিত করে গেলাম, আমাদের পরিকল্পনার দরকার ছিল, লং টার্ম প্রজেক্ট। এটা ঠিক আগামী ফেব্রুয়ারি নয়, আরও পরে, আরও পরে। দীর্ঘমেয়াদী একটি দীর্ঘমেয়াদী একটা আদর্শিক রাষ্ট্র, একটা ওয়েলফেয়ার স্টেট, একটা আদর্শিক ওয়েলফেয়ার স্টেটের আমরা যে স্বপ্ন দেখি, এটা করতে হলে একা একজন দিয়ে, দুইজন দিয়ে হবে না, সম্মিলিত প্রয়াসের জন্য আমি আলেম ওলামাদেরকে, মাদ্রাসা স্টুডেন্টদেরকে আমি উদ্বুদ্ধ করতে চাচ্ছি। আমি যখন দেখি যে আমার একজন এপিএস আছেন, পিএস তো গভর্নমেন্টের জয়েন্ট সেক্রেটারি, একজন এপিএস আছেন, উনি হাফেজে কোরআন, উনি দাওরাই হাদিস, উনি এলএলবি অনার্স এলএলএম ফ্রম ঢাকা ইউনিভার্সিটি এবং ঢাকা হাইকোর্টের অ্যাডভোকেট, উনি আমার এপিএস। আমি আসার পর থেকে উনি কাজে আসেন। ফলে দুদিকে এলম থাকার কারণে, বিদ্যা থাকার কারণে আমার কাজ করতে সুবিধা হয়। মাদ্রাসার লাইনেও তার আছে। আজকে একজন অফিসারের খবর পেলাম, উনি জয়েন্ট সেক্রেটারি নয়, সিনিয়র সহকারী সচিব, উনি দাওরা, উনি এলএলবি অনার্স এলএলএম, বাংলাদেশ সরকারের একজন সহকারী সচিব। ভালো না? জি, মানে আজকে যিনি সহকারী সচিবের মাধ্যমেই তিনি জ্ঞান অর্জন করেছেন কামরুফিল হাদিসও, এবং রেকর্ড পরিমাণ নাম্বার পেয়েছেন ইউনিভার্সিটিতে। আমি এটাই বোঝাতে চাচ্ছি যে ভাই, একজন পাঠাই তার দ্বারা সমস্ত দাবি দাওয়া আদায় করা, এগুলো তো কঠিন। আপনার সব জায়গায় লোক দেন, আমরা যদি সব জায়গায় লোক ঢুকে দিতে পারেন বিভিন্ন মিনিস্ট্রিতে, তাহলে তো একটা পলিসি মেকিংয়ের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়। জি, আপনার অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন, আমরা আপনার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। একুশে টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও আন্তরিক অভিনন্দন জানাই। আপনার মাধ্যমে অগণিত একুশে টিভির শ্রোতাদেরকে অভিনন্দন জানাই। আপনি এর আগেও আমাকে দাওয়াত দিয়েছেন, আপনার মাধ্যমে আমি আমার মেসেজগুলো জাতির কাছে পৌঁছাতে পেরেছি। আজকে তো অনেক কথা আমরা বললাম, এগুলোর এই বার্তাও পাবলিকের কাছে পৌঁছবে এবং আমরা সম্মিলিতভাবে একটি সুন্দর, একটা বৈষম্যমুক্ত, একটা আদর্শিক, একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা আমরা যাতে করতে পারি, করতে না পারলেও সূচনা যাতে আমরা করতে পারি, এটা একটা প্রয়াস আপনারা চালাচ্ছেন। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। জি, আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। দর্শক, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর একুশের সঙ্গেই থাকুন।